হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে নবম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ের 2 মার্কের প্রশ্ন উত্তর। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে অবশ্যই তোমাদের অনুরোধ করবো, যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করা যাক 2 মার্কের প্রশ্ন উত্তরগুলো। প্রথম প্রশ্ন, এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে তথ্যনীতি বলতে কি বোঝো? এর উত্তরটা হচ্ছে তথ্যনীতির মূল উদ্যোক্তা ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলেন ও ফরাসি প্রধানমন্ত্রী এডওয়ার্ড দালদিয়ার। মিত্রশক্তির 2 প্রধান স্তম্ভ ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানির অগ্রসরের বিরুদ্ধে কোনরূপ পদক্ষেপ গ্রহণ না করে শুধুমাত্র পূর্ব ইউরোপে রাশিয়ার সাম্যবাদী প্রভাবকে প্রতিহত করতে জার্মানির প্রতি যে আপোষমূলক মনোভাব গ্রহণ করে তা তথ্যনীতি নামে পরিচিত। তারপরে 2 নম্বর প্রশ্নটি হচ্ছে ঠান্ডা লড়াই বলতে কি বোঝো? উত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমগ্র পৃথিবী 2টি রাষ্ট্র জোটে বিভক্ত হয়ে যায়। একদিকে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পুঁজিবাদী ও গণতান্ত্রিক রাষ্ট্রজোট ও অন্যদিকে ছিল সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী রাষ্ট্রজোট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই 2 রাষ্ট্রজোটের মধ্যে যে ভাবদর্শগত লড়াইয়ের সূত্রপাত হয় তা ঠান্ডা লড়াই নামে পরিচিত। তারপরে 3 নম্বর প্রশ্নটা হচ্ছে তৃতীয় বিশ্ব বলতে কি বোঝো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ধীরে ধীরে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলির সাম্রাজ্যবাদী নীতির অবসান ঘটে। ফলে আফ্রিকা, লাতিন আমেরিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ার অনুন্নত, অনগ্রসর ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া দেশগুলো স্বাধীন হতে থাকে। এই সদ্য স্বাধীন দেশগুলিকে একসঙ্গে তৃতীয় বিশ্ব বলা হয়। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে মিউনিখ চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এর সঙ্গে যদি তোমরা দুটো শর্ত বলে তবে এখান থেকে লিখে নিতে পারো। উত্তর, সুদেতান অঞ্চলকে দখলকে কেন্দ্র করে 1938 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলেন, ফরাসি প্রধানমন্ত্রী দালাদিয়ার, জার্মান শাসক হিটলার এবং ইটালির শাসক মুসোলিনির মধ্যে মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয়। অতিরিক্ত প্রশ্ন যদি এখান থেকে আসে কি এর শর্ত লেখো, তাহলে তোমরা এই দুটো লিখে দিতে পারো। 1, সুদেতান অঞ্চলে জার্মানকে দিয়ে দেওয়া হবে। 2, অবশিষ্ট চেকোস্লোভাকিয়ার সার্বভৌমত্ব হিটলার মেনে নেবে। তারপর প্রশ্নটি হচ্ছে 5 নম্বর প্রশ্ন, অপারেশন বারবোসা বলতে কি বোঝো? উত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ইংল্যান্ডের সঙ্গে যুদ্ধে ব্যর্থ হয়ে হিটলার 1941 খ্রিস্টাব্দে 22 জুন কোন রকম যুদ্ধ ঘোষণা না করেই 1939 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত রুশ জার্মান অনাক্রমণ চুক্তি অস্বীকার করে রাশিয়া আক্রমণ করে। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার কর্তৃক রাশিয়া অভিযানকেই অপারেশন বারবোরাসা বলা হয়। তারপর 6 প্রশ্ন বা 6 নম্বর প্রশ্নটা হচ্ছে ল্যান্ড লিজ আইন বলতে কি বোঝো? উত্তর, গণতন্ত্রের অস্ত্রাগার মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে 1941 খ্রিস্টাব্দে ব্রিটেন, চীন ও সোভিয়েত রাশিয়াকে প্রচুর সামরিক সরঞ্জাম ও আর্থিক সাহায্য দান করার জন্য যে আইন পাস করেন তা ল্যান্ড লিজ আইন নামে পরিচিত। 7, আনসলুস বলতে কি বোঝো? উত্তর, 1938 খ্রিস্টাব্দে মার্চ মাসে হিটলার অস্ট্রিয়া দখল করে নেন এবং অস্ট্রিয়াকে জার্মানির সঙ্গে সংযুক্ত করেন। ইতিহাসে জার্মান ও অস্ট্রিয়ার এই সংযুক্তি আনসলুস নামে পরিচিত। 8 নম্বর প্রশ্ন, হেরেনভেগ তত্ত্ব বলতে কি বোঝো? উত্তর, নাস্তিবাদী জনক হিটলার প্রচার করেন যে জার্মানিরাই হল একমাত্র আসল আর্য জাতি ও শ্রেষ্ঠ জাতি, অন্যান্য জাতি বর্ণসংকর ও নিকৃষ্ট জাতি। অতএব শ্রেষ্ঠ জাতি হিসেবে জার্মানরা অন্যান্য বর্ণসংকর জাতিগোষ্ঠীর উপর আধিপত্য প্রতিষ্ঠা করবে, এটাই প্রকৃতি নিয়ম। এই তত্ত্ব হেরেনভেগ তত্ত্ব নামে পরিচিত। 9 নম্বর প্রশ্ন, কবে কাদের মধ্যে রোম, বার্লিন, টোকিও অক্ষ চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর, 1937 খ্রিস্টাব্দে ইতালি, জার্মানি ও জাপানের মধ্যে রোম, বার্লিন, টোকিও অক্ষ চুক্তি স্বাক্ষরিত হয়। শর্ত, প্রশ্নটা শর্তে নাই, কিন্তু যদি পরীক্ষাতে শর্ত চলে আসে কি এইভাবে আসতে পারে, রোম, বার্লিন, টোকিও অক্ষ চুক্তির 2টি শর্ত লেখো, তখন তোমরা এই দুটো লিখে নিতে পারো। শর্ত 1 নম্বর শর্ত হচ্ছে 10 বছরের জন্য রোম, বার্লিন, টোকিও অক্ষ চুক্তি কার্যকর থাকবে। 2, চুক্তিভুক্ত কোন দেশ চতুর্থ শক্তির দ্বারা আক্রান্ত হলে একে অপরকে সাহায্য করবে। 10 নম্বর প্রশ্নটা ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি বলতে কি বোঝো? উত্তর, 1939 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে আমেরিকা আইন সংশোধন করে পশ্চিমে গণতান্ত্রিক রাষ্ট্রগুলিকে সাহায্যের উদ্দেশ্যে তাদের কাছে অস্ত্র ও অন্যান্য সামরিক উপকরণ বিক্রির নীতি গ্রহণ করে। এই নীতি ক্যাশ অ্যান্ড ক্যারি নামে পরিচিত। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে ভিই ডে বা ভিক্টোরিয়া ইন ইউরোপ ডে বা বিজয় দিবস বলতে কি বোঝো? উত্তর, 1945 খ্রিস্টাব্দে 7 মে জার্মানি আনুষ্ঠানিকভাবে মিত্রপক্ষের কাছে আত্মসমর্পণ করে এবং পরদিন অর্থাৎ 8 মে সমগ্র ইউরোপে বিজয় দিবস পালিত হয়। এই বিজয় দিবস ভিই ডে নামে খ্যাত। 12 নম্বর প্রশ্ন, উগ্র জাতীয়তাবাদ ও
ও আন্তর্জাতিকবাদের মধ্যে পার্থক্য লেখো। উত্তর 1, উগ্র জাতীয়তাবাদ আদর্শে জাতীয় রাষ্ট্র প্রাধান্য পায়, অপরদিকে আন্তর্জাতিকবাদে জাতীয় রাষ্ট্রের সীমানা অতিক্রম করে বিশ্ব রাষ্ট্রের ধারণা প্রতিষ্ঠিত হয়। 2, উগ্র জাতীয়তাবাদ আদর্শ গণতন্ত্র ও মানবতার বিরোধী, কিন্তু অপরদিকে আন্তর্জাতিকবাদের আদর্শ গণতন্ত্র ও জনকল্যাণের স্বার্থে সুরক্ষিত হয়। 4 নম্বর প্রশ্ন, অপারেশন সি লায়ন বা সমুদ্র সিংহ অভিযান বলতে কি বোঝো? উত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1940 খ্রিস্টাব্দে আগস্ট মাস থেকে হিটলার ইংল্যান্ডের বিরুদ্ধে যে সামরিক অভিযান শুরু করে তা অপারেশন সি লায়ন বা সমুদ্র সিংহ অভিযান নামে খ্যাত। 14 নম্বর প্রশ্ন, আশ্চর্যজনক নিষ্কৃতি বলতে কি বোঝো? উত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1940 খ্রিস্টাব্দে মাঝামাঝি সময়ে হিটলার আক্রমণের চাপে প্রায় 3 লক্ষ ইঙ্গো ফরাসি সেনা ফ্রান্সের ডানকার্ক বন্দরে অবরুদ্ধ হয়ে পড়ে। এই অবস্থায় জার্মান বোমারু বিমান ও কামানের আক্রমণ অগ্রাহ্য করে প্রবল ঝুঁকি নিয়ে এই বিশাল সেনাদলকে ইংলিশ চ্যানেল পার করে ইংল্যান্ড সরিয়ে আনা হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলের এই ঘটনাকে আশ্চর্যজনক নিষ্কৃতি বলে উল্লেখ করেছেন। 15 নম্বর প্রশ্ন, পার্ল হারবার ঘটনা বলতে কি বোঝো? পার্ল হারবার ছিল প্রশান্ত মহাসাগরের বুকে হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত একটি বন্দর, আর এখানে মার্কিন যুক্তরাষ্ট্র একটি নৌঘাঁটি স্থাপন করেছিল। 1940 খ্রিস্টাব্দে অ্যাডমিরাল নেগুচির নেতৃত্বে জাপান এই নৌঘাঁটি আক্রমণ করে। তার ফলে 20টি মার্কিন জাহাজ ও 120টি যুদ্ধবিমান, তার সঙ্গে 2500 জন মার্কিন নৌসেনা মারা যান। অর্থাৎ জাপান কর্তৃক এই নৌঘাঁটি আক্রমণ ও পার্ল হারবার ঘটনা নামে পরিচিত। 16 নম্বর প্রশ্ন, ডি ডে বা মুক্তি দিবস বলতে কি বোঝো? মিত্রপক্ষের 4000-এর বেশি সংখ্যক জাহাজে 1.5 লক্ষের বেশি সংখ্যক সেনা 1944 খ্রিস্টাব্দে 6 জুন ইংলিশ চ্যানেল অতিক্রম করে ফ্রান্সের নরমান্ডি উপকূলে অবতরণ করে এবং জার্মানির বিরুদ্ধে অভিযান শুরু করে। এই দিনটি ডি ডে বা মুক্তি দিবস নামে পরিচিত। তো এই 16টা প্রশ্ন তোমরা অবশ্যই খাতাতে লিখে প্র্যাকটিস করো। আশা করছি এই অধ্যায়ের এই 16টা প্রশ্নের বাইরে আর কোনো প্রশ্ন তোমাদের আসার মতো পরীক্ষাতে নাই। তো তোমরা যদি 16টা প্রশ্ন করো।